করি অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী পরিচিতি। হ্যাঁ, এই অধ্যায়ে হচ্ছে তিনটা প্রাণী আছে। প্রথমে যে প্রাণীটা আমরা পড়বো এটার নাম হচ্ছে হাইড্রা, এরপরে আছে ঘাসফড়িং, আর একটা আছে আমরা যে মাছটা খাই নরমালি, রুই মাছ। ওকে, তো আজকে আমরা শুরু করতেছি হাইড্রা। নরমালি এটা সম্পর্কে তোমরা কমই জানো, কারণ এটা নরমালি তোমরা কমই দেখছো, তবে মিঠা পানিতে পাওয়া যায়। আমাদের পর্ব আসছিল কয়টা? টোটাল 9টা পর্ব, তাই না? পরিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। তো এর মধ্যে এই হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্ব প্রাণী, এটা আমরা মোটামুটি জানি, তাই না? তো নিডারিয়া শব্দটা রাখতাম। তো নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা। এখন আসো, আমাদের প্রাণী জগতের প্রাণীগুলো দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে দ্বিস্তরী আর একটা ছিল ত্রিস্তরী। তো নিডারিয়া দ্বিস্তরীটা আমরা সবাই জানি, তাই না? তো নিডারিয়া পর্বে দ্বিস্তরী, তবে দ্বিস্তরী কি আর আছে? দ্বিস্তরী না। তো দ্বিস্তরী প্রাণী কি আর কেউ আছে? স্যার 9টা পর্বের মধ্যে তো দ্বিস্তরী আর কেউ নাই, কিন্তু টোটাল পর্ব কয়টা ছিল মনে আছে? 34টা পর্ব, 33টা পর্ব। এর মধ্যে 9টা পর্ব মেজর আর 24টা হচ্ছে মাইনর। ওই 24টার মধ্যে একটা পর্ব আছে যেটা ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী। ওই পর্বটা কোনটা স্যার? ওই পর্বটার নাম হচ্ছে টিনোফোরা। তাহলে আমাদের দ্বিস্তরী পর্ব কে কে? নিডারিয়া আর কি ফোরা? নিডারিয়া হচ্ছে মেজর পর্ব আর টিনোফোরা হচ্ছে মাইনর পর্ব। তাহলে দ্বিস্তরী পর্ব কয়টা আছে? টোটাল 2টা। দ্বিস্তরী পর্বের ইংরেজি নাম কি? ডিপ্লোপ্লাস্টিক। কি প্লাস্টিক? ওকে, এবার আসো, কোন বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম আমাদের এই যে হাইড্রা প্রাণীটা আবিষ্কার করছে, বা কোন বিজ্ঞানী এটার পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশ করছে? স্যার হাইড্রা প্রাণীটারে একটা প্রাণীর সাথে তুলনা করা হয়। ড্রাগন নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটার নাকি 9টা মাথা ছিল, এবং এটা নাকি না, এটা হচ্ছে একটা গল্প, মানে মূল কথা হচ্ছে এখানে লেখা আছে রূপকথার গল্প, ঠিক আছে? এটা বাস্তব না। তো রূপকথার গল্পের মধ্যে পাওয়া গেছিল 9টা মাথা ছিল, একটা মাথা কেটে ফেলে নাকি আরো 2টা মাথা গজাইতো, যার কারণে এটা আর কেউ কাটতো না। তো পরবর্তীতে একজন মহাবীর ছিল, মহাবীরের নাম হচ্ছে হারকিউলিস। উনি এটার পরে বধ করছে, মারতে পারে না, পাথর চাপা দিয়ে দিচ্ছে। পাথর চাপা দিলে তার মরবে না, মাথা তোর কাটে না, মাথা কাটলে যদি আবার মাথা বাইরে হয়ে যায়। যাই হোক, তো এই হাইড্রাও এমন, হাইড্রা যদি মাঝখান দিয়ে কাটো জীবন মারা যাবে না। না, আমি যা আসলে তো আমি দাগাই দিব। তো নর্মালি হচ্ছে আমাদের হাইড্রাকে মাঝখান দিয়ে কাটলে মারা না গিয়ে উল্টা 2টা হাইড্রা হয়ে যায়। কয়টা হাইড্রা হয়ে যায়? এই জন্য ওর এই ক্ষমতাটা বলে পুনরুৎপত্তি ক্ষমতা। কি ক্ষমতা? তাহলে পুনরুৎপত্তি ক্ষমতা কে প্রকাশ করছে? আব্রাহাম ট্যামলে। এমসিকিউতে আসবে যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা কে প্রকাশ করছে? এই জন্য ওনারাই বলা হয় হাইড্রার আবিষ্কারক। আবিষ্কারক শব্দ, হাইড্রা আবিষ্কারক কে? এখন এর নামকরণ তো অবশ্য আরেকজন করছে, আর নর্মালি বেশিরভাগ নামকরণ দেখবে ক্যারোলাস লিনিয়াস শব্দটা আসে, তাই না? ক্যারোলাস লিনিয়াস হচ্ছে এটার নামকরণ কে করছে? ক্যারোলাস লিনিয়াস। আর আবিষ্কার কে করছে? আব্রাহাম। তো এটা কার সাথে মিলে বলছে? ড্রাগন। ড্রাগন শব্দটা রাখ দাও। আর ড্রাগনটা কে মাছ ছিল? শুধু হারকিউলিস শব্দটা রাখ। ওকে, নেক্সট পেজে চলে আস। এবার আসো, বাংলাদেশে হাইড্রা পাওয়া যায়? হ্যাঁ স্যার, বাংলাদেশে পাওয়া যায়, পৃথিবীতে তো পাওয়া যায়। তো পৃথিবীতে স্যার এই 2টা এমসিকিউ প্রচুর আসে। পৃথিবীতে হাইড্রা পাওয়া যায় 40টার মতো। কয়টার মতো? কিন্তু বাংলাদেশে তো 40টা না, বাংলাদেশে কম পাওয়া যাবে। বাংলাদেশে পাওয়া যায় 3টা। কয়টা? এই 2টার পাশিসটা দিয়ে রাখো। পৃথিবীতে হাইড্রা পাওয়া যায় 40টা, আর বাংলাদেশে হাইড্রা পাওয়া যায় কয়টা স্যার? 3টা। একইভাবে ঘাসফড়িং এর জন্য আছে। এই অধ্যায়ের তো 3টা পার্ট বললাম না, আরেকটা পার্ট কি? ঘাসফড়িং না? ঘাসফড়িং দ্বিতীয় পত্র না থাকলে আপাতত এইভাবে দেখে নাও, পরে বাসায় গিয়ে দাগাই ফেলো। তো দ্বিতীয় পার্টের নাম ঘাসফড়িং না? বাংলাদেশে ঘাসফড়িং পাওয়া যায় 20 প্রজাতির। 20 প্রজাতি। আর পৃথিবীতে ঘাসফড়িং পাওয়া যায় 20,000 প্রজাতি। কত হাজার? এই 2টা তথ্য আমার মাথায় রাখা লাগে। হাইড্রা বাংলাদেশে পাওয়া যায় কয়টা? পৃথিবীতে কয়টা? ঘাসফড়িং বাংলাদেশে পাওয়া যায় কয়টা? 20টা। কিন্তু পৃথিবীতে কয় হাজার? এগুলো আসলে পরে প্যাস লেগে যায়, কিন্তু মনে রাখো ঘাসফড়িং যখন পড়বো তখন দেখাবো। বাংলাদেশে 3টা পাওয়া যায়, 3টার কালার কি এটা জানতে হবে। নাম কি? তো 1 নাম্বার হচ্ছে বাদামি বর্ণের, যেটা এটার নাম হাইড্রা ওলিগেকটিস, আর এক নাম হাইড্রা ফুসকা। তাহলে বাংলাদেশে যে হাইড্রা পাওয়া যায় নাম কি কি? হাইড্রা ওলিগেকটিস আর হাইড্রা ফুসকা। ফুসকার কালার নরমালি দেখবে বাদামি কালার, একটু ভাজলে বাদামি কালার হয়ে যায় না? আচ্ছা, আরেকটা হচ্ছে সবুজ বর্ণের হাইড্রা। কি বর্ণের? সবুজ বর্ণেরটার নাম থাকতো হাইড্রা বিরিডিসিমা। নাম কি? শুধু যে এটা এমন না, হাইড্রা বিরিডিস, দুটো উচ্চারণ একরকম না প্রায়? আরেকটা আছে ক্লোরো হাইড্রা বিরিডিসিমা। দেখো সবগুলো উচ্চারণ বিরিডিসিমাস। আর দেখো তো ক্লোরো হাইড্রার মধ্যে ক্লোরো আসেনি। ক্লোরো মানে ক্লোরোপ্লাস্ট, বুঝি না আমরা? ক্লোরোপ্লাস্টের রং কি? সবুজ। এমনি মনে রাখা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার এগুলা মুখস্থ রাখার দরকার নেই, পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। আসে কোথায়? এমসিকিউতে। অর্থাৎ মুখস্থ করার দরকার নেই, দেখতে দেখতে একদিন মুখস্থ হয়ে যাবে। 3 নাম্বার আরেকটা হচ্ছে বর্ণহীন, মানে কোনো কালার নাই। এটা আরেকটা বর্ণ হলুদ বাদামি অনেকে বলে, এটা তো একটা হাইড্রা বুলগারিস। আমরা এটা নিয়ে পড়বো মূলত। তাহলে কয় বর্ণ, কয়টা কালার হাইড্রা পাওয়া যায় বাংলাদেশে? নামগুলো একটু দাগ দিয়ে রাখ, কালারগুলো পরীক্ষা আসে। ওকে, নেক্সট আসো, বাসস্থান আর স্বভাব। এগুলো এমসিকিউর পড়া। আমরা রিটেনে পড়া যাবো, পরের পেজে রিটেনে পড়া আছে। ওরা কোথায় বসবাস করে? তো বসবাসের এখানে এসে থাকবে এরা মুক্তজীবী, তার মানে সে অন্য কোনো প্রাণীর দেহে বসবাস করে না, নিজেই বসবাস করতে পারে। আচ্ছা, এতবার বলতেছি প্রাণীটা তো এখনো দেখি না। এই যে প্রাণীটা দেখতে হচ্ছে আমার হাইড্রা প্রাণী। তো খুবই ছোট হয়, পানির মধ্যে থাকে,
বিভিন্ন শাকলতা পাতা আছে না পানির মধ্যে, এগুলোর মধ্যে ঝুলা থাকে। তা তোমরা জানো এটার মধ্যে একটা বিষাক্ত পদার্থ ছিল, হিপনোডক্সিন, নেমাটোসিস নামে একটা থলি আছে, এগুলো সামনে সব পড়বে একটা একটা করে। এখন বলো এত একা একা বসবাস করে, মুক্তজীবী মানে মুক্তভাবে বসবাস করে। ওই যে কিছু পোকামাকড় আছে না যে অন্য প্রাণী দিয়ে বসবাস করে, এগুলো কি জীবী বলি আমরা? পরজীবী। সে পরজীবী না, মুক্তজীবী, তবে একসাথে বসবাস করে না, একক, এগুলোই আর কি। দেন সে কই কই থাকে নর্মালি? দেখো মিঠা পানিতে পাওয়া যায়। কোন পানিতে? নিম্নমুখী ঝুলে থাকে, এগুলো তাকানোর দরকার না, দেখা যায় সে উল্টো হয়ে ঝুলে রয়েছে না। তো এরকম আর কি, তোমাদের পরীক্ষা আসতে না কদিন পর, সেদিন দেখবো তোমরা উল্টে ঝুলে থাকবা। তো আসো আরেকটা কোথায় বেশি পাওয়া যায় দেখো, স্থির পানিতে, শীতল পানিতে, পরিষ্কার পানিতে, তিনটা শব্দ থাকবে। যেখানে পানি স্থির থাকে, পুকুরের পানি স্থির থাকে না, ওখানে পাওয়া যায়। নদীর পানিতে ওরা পাওয়া যায়, নদীর পানি কি থাকে? চলমান থাকে। দেন ঠান্ডা পানি পাওয়া যাবে, গরম পানি পাওয়া যাবে, এই জন্য পুকুরের সাইডে পাওয়া যায়, পাড়ের সাইডে, মাঝখানে পাওয়া যায় না, কারণ মাঝখানে পানি গরম থাকে, সূর্যের আলো পড়ে। আর একটা পরিষ্কার, স্যার ওরা নর্মালি পরিষ্কার পরিচ্ছন্ন পানি, ঘোলা পানির মতো ওরা থাকে। এবার হচ্ছে কই কম পাওয়া যায় দেখ দেখ, ঘোলা, উষ্ণ, চলমান। কম শব্দটা গোল দেখ দাও, বেশি শব্দটা গোল দেখ। তাহলে কোথায় কম পাওয়া যায়, কোথায় বেশি পাওয়া যায়, এটা দাগ দিয়ে রাখ। হয়েছে? এবার আসো আরেকটা, সবাই মনোযোগ দাও এদিকে। ওরা যখন ক্ষুধার্ত হয়, স্যার ক্ষুধা লাগলে কি করে? খাবারের দিকে হাত বাড়ায় দাও না? তো ওদের তো হাত নাই, ওদের কি আছে? এগুলা কোষিকা, যেগুলো কি স্যার? তো ক্ষুধার্ত অবস্থা ওরা কোষিকারে প্রসারিত করে দেয়, মানে লম্বা করে দেয়। কেন? খাবারের জন্য। তো ক্ষুধার্ত শব্দটা দাগ দাও, ওরা কোষিকা শব্দটা দাগ দাও, প্রসারিত করে দাগ দাও। তাহলে কি অবস্থা ওরা কোষিকা প্রসারিত করে? ক্ষুধার্ত। আর যখন তাহলে সংকুচিত হয় কখন? সংকুচিত তো প্রসারিতর বিপরীত। যখন কোনো কিছু টাচ করে, সংস্পর্শ হয়, তখন সংকুচিত হয়ে যায়। ওই যে যোগ, যেরকম যোগের টাচ করলে কি হয়ে যায়? ছোট হয়ে যায় না? যোগ দেখছো না? যোগ নর্মালি এমনি লম্বা লম্বাই হাঁটে, যখন ওরা টাচ করবে দেখবে এতটুকু হয়ে যায়, যোগের মতো। আচ্ছা এবার আসো স্যার, ওরা কিন্তু আবার শাক লতা পাতা খায় না, ওরা মাংস খায়। কি খায়? এই জন্য ওদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। কি প্রাণী স্যার? মাংসাশী। তার মানে ওরা অন্য প্রাণী খেয়ে বসবাস করে। এটা পাশিষ্ঠা দিয়ে রাখো, ওরা কি প্রাণী স্যার? মাংসাশী। বলো বলো। আচ্ছা এখন আসো, কথা কয় না, এই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতাটা একদম প্রচন্ড। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা, পুনরুৎপত্তি মানে কি? ওরা মাইরে ফেলে কি মরে, নাকি উল্টা আবার জন্মে যায়? মাঝখান দিয়ে কাটলেও দুইটা হয়ে যায়, এবং এটা খুব অল্প পরিমাণ নেই ক্ষমতা, ওরা অনেক বেশি এই ক্ষমতাটা। তুমি ওরা যত টুকরা করবো তত টুকরা আবার জন্মে যাবে। 10 টুকরা করলে 10টা হাইড্রা হয়ে যায়, এরকম। মারার কি দরকার? পানির উপরে উঠে রেখে দেবে, এমনি মারা যাবে। আচ্ছা দেন আসো, হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? মানে বাইরে থেকে ওরা দেখতে কেমন আর কি। তো বাহ্যিক বৈশিষ্ট্যে এই যেগুলো দাগাইও না, নরম, নলাকার, এগুলো দাগানোর দরকার নাই। না সেনিটার থেকে লাগলে আমি বলবো যেটা লাগবে। ওখানে দাগ দিচ্ছি, ওটা পড়তে যাইও না। এইগুলো পড়তে হতে একসময় এমনি অটোমেটিক মুখস্থ হবে, বাট এগুলো পরীক্ষা আসে না। তো যেটা বলতেছিলাম, ও দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত খোলা আর একটা প্রান্ত বদ্ধ। ওর মুখ কিন্তু একটাই থাকে স্যার, মুখ তো নর্মালি একটা থাকে, এই প্রান্তটা তো মুখ, এখানে মুখ থাকে ওর। কিন্তু ওর কোনো পায়ু ছিদ্র থাকে না, মানে মূত্র ত্যাগ করার কোনো জায়গা থাকে, তাহলে ও একটা ছিদ্র দিয়ে খাবার গ্রহণ করে, ওইটা দিয়ে মূত্র ত্যাগ করে। এই যেই জায়গায় মুখ থাকে এটার বলে ওরাল প্রান্ত, আর বিপরীত প্রান্ত এই প্রান্তটার বলে অ্যাপোরাল প্রান্ত। ওরাল মানে কি? মুখ বোঝায় না? তো এটাই বলছে যে ওর দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে মৌখিক প্রান্ত যেটা আমরা বলি ওরাল প্রান্ত, আর একটা বলে বিমৌখিক প্রান্ত, এটা হচ্ছে অ্যাপোরাল প্রান্ত। বিমৌখিকটা থাকে বন্ধ, আর ওরালটা থাকে খোলা। ওরাল মানে মুখ, মুখ খোলা থাকবে না, ছিদ্র থাকবে। তাহলে ওর কয়টা প্রান্ত স্যার? দুইটা প্রান্ত, ছিদ্র হচ্ছে একটা। ওকে এবার আসো স্যার, এটা আমরা সবাই জানি, ও কোন প্রতিসম? এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, প্রতিসম। তো ওরই প্রতিসম, স্টার দিয়ে রাখ। এখন সে কত লম্বা হইতে পারে, এগুলা এমসিকিউ তে নরমালি আসেই না, তবে দাগ দিয়ে রাখো, স্টার টিস্টার দেওয়ার দরকার নেই। মনে রাখতে পারলে ভালো, না পারলে খুব কম আসে পরীক্ষা এগুলো। বলো অরীয় প্রতিসম, তোমরা প্রতিসমতার সময় ছিল না বোধহয়। হ্যাঁ, অরীয় প্রতিসম যদি কোনো প্রাণীদের 2-এর বেশি ভাগে ভাগ করা যায়, ধরো আমার সমান কয় ভাগে ভাগ করতে পারবা? 2 ভাগে, 2-এর বেশি ভাগে ভাগ করা যাবে না, এটার বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর যদি কোনো প্রাণীদের 2-এর বেশি ভাগে ভাগ করা যায়, তারে বলে অরীয় প্রতিসম। হাইড্রের মধ্যে অনেকগুলো কোষিকা থাকে না? ধরো হাইড্রা দেখতে হচ্ছে এরকম হয়, এটা হচ্ছে হাইড্রের মধ্যে এরকম কোষিকা থাকে। তো প্রত্যেকটা কোষিকা রাইখা রাইখা ওরা কাটা যাবে। কথা বুঝতে পারছি? তো সহজ কথায় এটা হচ্ছে হাইড্রা। এই হাইড্রার মাথায় এখানে একটা কোষিকা, এই কলমটা ধরো আরেকটা কোষিকা, দাও এখানে আরেকটা কলম আছে, আর একটা কলম আছে। তো প্রত্যেকটা কলম দিয়ে দিয়ে তুমি একটা একটা করে ভাগ করতে পারবা, তার মানে 2-এর বেশি ভাগে ভাগ করা যায়, তখন এটা আমরা কি বলি? ওকে এবার আসো বর্ণ। স্যার বর্ণ তো আমরা দাগাইছি না, দাগাই নাই, তাহলে এখানে দাগানোর দরকার। আচ্ছা আমরা পড়বো কোনটা? মূলত হাইড্রা ভুলগারিস, আর আমরা দাগাইছি হাইড্রা ভুলগারিস কালারলেস, মানে বর্ণহীন। এবার আসো যেটা আমার লাগবে বহির্গঠন, এটা রিটেনে আসবে। হাইড্রা দেখতে কেমন, বাইরে থেকে দেখতে কেমন, হাইড্রার বই আসতেছি স্যার, আমি একটা একটা বলবো।
বহির্গঠন। তো হাইড্রার দেহটারে তিনটা অংশে বিভক্ত করা যায়, তিনটা সূত্র থাকবে। কয়টা অংশ? এক নম্বর পয়েন্টের নাম হচ্ছে হাইপোস্টোম, দুই নম্বর পয়েন্টের নাম দেহকাণ্ড, তিন নম্বর পয়েন্টের নাম পদতল। আগে পড়ার থেকে তুলনামূলক গেলে সহজ হবে। হাইড্রার কয়টা প্রান্ত স্যার? সরি, কয়টা অংশ দেহের? হাইপোস্টোম মানে হচ্ছে মাথাটা, যে জায়গায় মুখ থাকে। দেহকাণ্ড মানে হচ্ছে দেহের বডিটা। আর পদতল মানে যে জায়গায় দেহ লাগানো থাকে, এই যে এটা হচ্ছে পদতল। এটা কি তল? এই জায়গাটা বলে কি কাণ্ড? দেহকাণ্ড। আর যেই জায়গায় মুখ থাকে, এই যে জায়গাটাতে মুখ থাকে, এটা বলে হাইপোস্টোম। তো আমরা একটা একটা করে পড়ি, তার আগে একটা ছবি দেখাইনি, ছবি দেখলে যে ক্লিয়ার হবে। এই যে হাইড্রার ছবি, এটা হচ্ছে পদতল। কি তল? লেখা আছে কিনা বাদ যাচ্ছি। এই ফুল বডিটারে বলে হচ্ছে দেহকাণ্ড। আর উপরে মাথা আছে, যেখানে একটা মুখ আছে, এই জায়গাটা বলে হাইপোস্টোম। কি বলে? তাহলে ওর কয়টা অংশ? তিনটা। আমরা একটা একটা করে পড়ি আগে। ফার্স্টে কি হাইপোস্টোম, তাই না? তাহলে এখানে খুব কম কম জিনিস দেখানো লাগবে। রিটেনে যখন আসবে তোমার বলবে হাইড্রার বহির্গঠন আলোচনা করো, বলবো উদ্দীপকের প্রাণীটার বহির্গঠন আলোচনা। তোমরা ফার্স্টে কি করো স্যার? তোমরা আগে ফার্স্টে লেখো যে নিচে উদ্দীপকের প্রাণীটির বহির্গঠন আলোচনা, এই কথা লেখা যাবে। আগে কি লিখতে হবে? উদ্দীপকের প্রাণীটা হচ্ছে হাইড্রা। এটা লেখার কিচ্ছু লেখার দরকার নেই, এক নাম্বার পেয়ে যাবে। ফার্স্টে যদি লেখো উদ্দীপকের প্রাণীটা কি হাইড্রা, এটা লেখলে কয় নাম্বার? একটা। আর কিছু লেখার দরকার নেই। এখন কেমনে চিনলে এটা হাইড্রা? নিশ্চয়ই উদ্দীপকে কিছু একটা লেখা ছিল, লেখা ছিল তার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচুর, তাই না? প্রচুর প্রচুর। আর একটা লেখা থাকতে পারে সে মাংসাশী, আর হচ্ছে তারে মারলো সে মরে না, বা ড্রাগনের সাথে মিলে কথাগুলো লিখতে পারে। তো এই কথাটা দিয়ে তুমি লিখবা, এই কথাটা দিয়ে তুমি বুঝতে পারছো যে এটা কি হাইড্রা। তো তুমি এই ব্যাখ্যাটাই লিখবা। এই ব্যাখ্যাটা লেখার জন্য এক নাম্বার। পরে হাইড্রার গঠন লাগবে, ওটার জন্য কয় নাম্বার? মাত্র এক নাম্বার। তো এই হচ্ছে টোটাল 3। কিন্তু তুমি যদি ক আর খ এর পয়েন্টটা না লিখা শুধু গঠন লেখো, তাও তোমার 3 দিবে। কিন্তু এই যারা মানে একবার বিস্তারিত লিখে লিখে করবে, মানে ক খ গ মানে জ্ঞান অনুধাবন প্রয়োগ ভাঙ্গা ভাঙ্গা করবে, ওরা সুবিধা পাবে কোথায় জানো? লাস্টের সৃজনশীল, যেটা একদম লাস্টে একটা সৃজনশীল লেখো না তোমরা, ওইটাতে টাইম কম পাও। কম পাওয়া যায় না, মানে কি যে লেখো মনে হয় যে তেলা পোকার পিছনে কালি ছেড়া লেট ছাইড়া দিস। প্রথম সৃজনশীলগুলো এত সুন্দর হয়, ওরে বাবা। লাস্টেরটা খুব বাজে অবস্থা হয়। যে তুমি যে সুন্দর করে গুছাই লাগো প্রথম 2-3টা সৃজনশীল, লাস্টেরটা খারাপ লাগলে স্যারে ভাববে কি সময় পায় না, মেয়েটা লিখতে পায় না, কিন্তু সে ভালো প্রশ্ন লিখছিল প্রথম 2টা। তো সেই কারণে দেখবা তোমার 10-এ 8-9 দিয়ে রাখবে। কথা বলতে পারছি? এই জন্য ভেঙ্গে ভেঙ্গে জ্ঞান অনুধাবন প্রয়োগ আলাদা আলাদা লিখবা। ফার্স্টে হাইপোস্টোম, তো এটা কই থাকে? কোন প্রান্তে এটা থাকবে? মুখের প্রান্তে না? তাহলে সে মুক্ত প্রান্তে অবস্থিত, উপরের দিকে থাকে, তাই না? আচ্ছা, এখন এই মুখ, এই ছিদ্রটা সংকোচন প্রশমনশীল। আর মুখ মুখ বড় করা যায় না। যখন ওই যে বন্ধু বান্ধব একসাথে খাইতে বসো, তখন তো আল্লাহ শাসছে, মনে তো তুমি একা সব খাই বলো। আর যখন নিজে চিপস খাও, তখন আল্লাহ একটা পুরো 1 ঘন্টা নাকি একটা একটা করে খায়। বন্ধুটি যখন না পুরো খাবলা দিয়ে যা আছে সব দিয়ে মুখের মধ্যে। তাইলে মুখ যেমন ছোট বড় করা যায়, এই হাইপোস্টোমও কি করা যায়? সংকোচন করা যায়। এবং এই হাইপোস্টোমের মাথায় একটা কি ছিদ্র থাকে, সেটা আমরা জানি। হাইপোস্টোম মানে তো মুখ। তার কাজটা খালি টিক দাও, দাগ দেওয়ার কোনো দরকার নাই। দাগানো মানে কি? পড়া বেড়ে যাওয়া। এটা কি এমসিকিউ আসবে না রিটেনে আসবে? তো স্যার হাইপোস্টোম মুখ দিয়ে কি করে? স্যার মুখ দিয়ে কি করে? খাবার খায়। আর কি করে? বিরক্ত লাগলে বন্ধু বান্ধবের গালি মারো, তাই না? ও তো আর গালি মারবে না, তাই না? খাবার খাবে, এটাই রোজ। আর ওর কি ছিদ্র আর আছে না? এটাই তো। এটা দিয়ে খাবার খায়, এটা দিয়ে মূত্র ত্যাগ করে। তাহলে এটা দিয়ে খাবার গ্রহণও করে। অপাচ্য, অপাচ্য মানে যেটা পচে না, যে খাবার হজম হয় না, ওইটা কি করে দিবে? বাইরে বাইরে। এইগুলা দাগানোর দরকার রিটেনে আসলে কিন্তু লিখতে হবে। দাগাই নাই মানে কিন্তু আবার লিখবা না এমন না, এমসিকিউতে লাগে না। আর আমি তোমার যা দাগাই দিয়ে এগুলো কিসের জন্য? এমসিকিউর জন্য। আর যেটা ডাব্লিউ লিখতে সেটা কিসের জন্য? রিটেনের জন্য। আসো দেহকাণ্ড। হাইপোস্টোমের পরে মুখছিদ্রের পরে, এটার পরে বাকি পুরাটা কি কাণ্ড বলে? তো দেহকাণ্ডের মধ্যে আবার 3টা অংশ আছে। ওই যে জননাঙ্গ আছে, মুকুল আছে, আর কোষিকা। আমরা একটা একটা করে পড়ি। তো কাকে বলে ব্যাকেট দিয়ে রাখো, বাট রিটেনে কিন্তু আসবে না আবার, মানে ক নাম্বারে আসবে না জীবনে দেহকাণ্ড কাকে বলে। এটা তুমি রিটেনে আসলে লিখবা। দেহকাণ্ডটা কি? হাইপোস্টোম থেকে পাদযাত্রী পর্যন্ত অংশটা কি বলে? রিটেনে লেখা লাগবে না এই কথাটা, তুমি নিজের মতো করে লেখো। এখানে কি কি পাওয়া যায় দেখি। 1 নাম্বার পাওয়া যায় কি? কোষিকা। কোষিকা তো আমরা চিনি, লম্বা লম্বা এই যে ফাঁপা নালীগুলোর মতো, এগুলো কি বলি? এটাই সে হাতের মতো ব্যবহার করে। তো হাইপোস্ট সে কই আছে? এটা কি স্টোম বলছিলাম? হাইপোস্টোমের মধ্যে লাগানো না স্যার? ওই যে শিং মাছ, মাগুর মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছের মুখের মধ্যে দাড়ির মতো করে থাকে না, ওইগুলোর মতো আর কি। তো হাইপোস্টোমে কয়টা থাকে স্যার? এই টাইম থেকে প্রচুর আছে, 6 থেকে 10টা। কয়টা থাকে স্যার কোষিকা? 6 থেকে 10টি। একটা জিনিস দাগ দাও, লম্বা দাগ দাও। স্যার এই কোষিকা দেহের চাইতে লম্বা। দেহকাণ্ড যে এটা তো নরমাল চুলের মতো করে থাকে, তো এটা যদি তুমি দেহের সাথে মাপ দিতে যাও তখন দেহের চাইতে লম্বা হয়। আচ্ছা, আরেকটা দাগ দাও ফাঁপা, কারণ ভিতরে কি থাকে? ফাঁপা, খালি নরম আর কি। এখন এই কোষিকার ভিতরে টিউমারের মতো একটা জিনিস থাকে, এটা দিয়ে রাখো। ওই টিউমারের মতো অঙ্গটা বলা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। কি বলে? আর ওইটার ভিতরে নেমাটোসিস্ট থাকে, মনে আছে? বিষাক্ত পদার্থটা এখানে থাকে। এই যে দেখো ফুলে ফুলে আছে না, দেখো না আছে কিনা একটু ফুলে ফুলে কেমন? এইটারে বলছে নেমাটোসিস্ট ব্যাটারি। কি ব্যাটারি? তাহলে কোষিকার ভিতরে কই থাকে এগুলা? কোষিকাতে টিউমারের মতো কুচু অংশ থাকে, এগুলো কি বলি? নেমাটোসিস্ট ব্যাটারি।
আচ্ছা এখন আর সেটার কাজ কি? তার কোষিকা দিয়ে কি করে? সে অন্য প্রাণীরা কি করে ধরে? পেঁচায়া ধরে। অন্য প্রাণী যখন ওরা আক্রমণ করতে আসে সেটা দিয়ে মারপিট করে টিসুম টিসুম আর কি। আরেকটা সে অন্য প্রাণী মাইরা ফেলতে পারে, নিজেরা যেমন রক্ষা করে মারতে পারে। আবার খাবার আছে না, খাবার খাওয়ার সময় সেইটা দিয়ে ওই হাতি সুর দিয়ে যেরকম খাবার পেঁচায় ধরে খায়, সে এটা দিয়ে খাবার পেঁচায় দেয়। তাহলে সে কি কি করে? এটা দিয়া খাবার খায়, চলতে পারে, আবার এটা দিয়ে স্যার উল্টাইয়া চলতে পারে। তোমরা উল্টাইয়া চলো না ছোট বাচ্চা গেলে যখন ছিলা, হাত দুইটা নিচে দিয়া পা দুইটা উপর দিয়ে হাঁটছো কোনদিন? তো সে এটা দিয়ে চলতে পারে, উল্টাইয়া আত্মরক্ষা করতে পারে। শব্দগুলো দেখ, তিনটা শব্দ। আমি গেটটা লাগাই দিয়ে আসি। ওকে আসো, মুকুল 2 নাম্বার পয়েন্ট কি? আচ্ছা স্যার নরমালি ওর দেহের মাঝখান দিয়ে, ও প্রাণী হইলো, সে অনেক উদ্ভিদের মতো আচরণ করে। ওই যে দেখবা পুঁইশাকের ডাটা যখন লাগানো হয়, দেখবা এই ডাটা থেকে আশেপাশে ডাল বাইরে হয় না, ডালটার ভাঙ্গে লাগাই দিলে আবার কি হয়, আরেকটা পুঁইশাক হয়ে যায় না? ওর ক্ষেত্রে এমন হয়, এই কোষিকার দেহ মূল দেহ থেকে এরকম আস্তে করে একটা মুকুলের মতো বাইরে হয়েছে, এটা বলে মুকুল। এবং এটা যখন আলাদা হয়ে যায় মাটিতে পড়ে, মাটিতে না মানে পানিতে, এরা থাকে কই? পানিতে। এটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে এটা একটা হাইড হয়ে যায়। কথা বলতে পারছি? শুক্রাণু ডিম্বাণুর কোনো মিলন এখানে লাগে। ওর দেহ থেকে একটা ছোট্ট করে মুকুল বাইর হয়, মুকুল তো বুঝোই, ফুলের মুকুল, পাতার মুকুল, তো বাইর হয়ে একটা প্রাণী হয়ে যায়। তো এটাই বলছে। এখন এটা কখন হয় স্যার? তুমি নিজে খাইতে পাও না, তোমার সন্তান জন্ম দিলে কি সন্তান খাবার পাবে? কখন হয়? যখন পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। কখন খাবারটা পায়? গ্রীষ্মকালে। এটা পরীক্ষা প্রচুর আসে। কোন কালে স্যার মুকুল তৈরি হয়? বা যখন কি পায়? পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। আচ্ছা তাহলে মুকুল সৃষ্টি অনুকাল সময় কখন স্যার? গ্রীষ্মকাল। আচ্ছা এখন আসো এটার কাজ। মুকুলের কাজ হচ্ছে মুকুল উদ্গম করা। এই যে মুকুল থেকে যে প্রাণী তৈরি হয়, এই প্রক্রিয়াটা বলে মুকুল উদ্গম। কি বলে? এটা একটা কি প্রক্রিয়া? অজন। কারণ এখানে শুক্রাণু ডিম্বাণু দরকার হয়েছে। তাহলে যে কোথায় কোথায় ওই যে জননাঙ্গ আছে, তো যৌন জনন হয়, যৌন জনন হয়, অযৌন জনন হয়। আবার আসা জননাঙ্গ গেল এতটুক। আচ্ছা পরে কি কঠিন লাগতেছে এটা? জননাঙ্গ। তো জননাঙ্গ কখন তৈরি হয়? জননাঙ্গ তৈরি হয় হেমন্তকাল আর শীতকাল, এগুলো লাগে স্যার। এবং হাইড্রের মধ্যে অনেকগুলো কাল আছে, আরো কয়েকটা আছে সামনে। হেমন্ত আর শীতকালে কি তৈরি হয়? জননাঙ্গ। এখন জননাঙ্গ তো 2 প্রকার, শুক্রাশয় আর শুক্রাশয়টা হয় উপরের দিকে। তো শুক্রাশয় গোল দাগ দাও, উপরে দাগ দাও। এবং এটা নাকি কোণাকার হয়। কি আকার? কোণাকার দাগ দাও। আর ডিম্বাশয় হয় নিচে, ডিম্বাশয় শব্দটা গোল দাগ দাও। আর ওইটা হয় আবার গোলাকার, আর কই নিচে শব্দটা দাগ দাও। তাহলে শুক্রাশয় থাকে কোথায়? উপরে। ডিম্বাশয় থাকে কোথায়? আর ডিম ডিম দেখতে কেমন হয় স্যার? গোল হয় না? এই যে ডিম্বাশয় দেখো একটা গোল, আর শুক্রাশয় দেখো তো গোল না, একটু চোকা চোকা হয়ে রয়েছে, একটু চোখা। এখন তুমি বলবো স্যার চোখা না তো গোল দেখতে হয়, তো এইটা লইয়া তো আমার লোক তর্ক করে লাভ নাই। বইয়ের মধ্যে আসছে এমন, আমার কিছু করার আছে? তাহলে শুক্রাশয় একটা কেমন? কোণাকার। আর ডিম্বাশয় একটা কেমন? গোলাকার। আর পোলাপাইন মানুষ দেখবে এমনি কথা বলার সময় কেমন জানি গুতা মেরা কথা কয়, তাই না? তো শুক্রাশয় কোণাকার, ডিম্বাশয় ডিম্বাকার। আর কোনটা উপরে? শুক্রাশয় উপরে, ডিম্বাশয়। ছবি আঁকার সময় যদি শুক্রাশয় নিচে দিয়ে রাখো, ডিম্বাশয় উপরে দাও, সারা ধরে ফেললে কিন্তু একটা 4 নাম্বার, 1 নাম্বার। ছবি আঁকবা তুমি, ওর গঠনের মধ্যে এটা দিবা না? দিতে হবে। তো না আঁকলে তো নাম্বার দিবে না, আবার ভুল আঁকলেও নাম্বার কমাই দিতে পারে। ঠিক আছে? আচ্ছা এখন কেমনে মনে রাখবা? আমরা একটা কথা কাজী নজরুল ছিল না, কি বলতো? সবার উপরে মানুষত্ব, আমি মনে রাখতাম সবার উপরে পুরুষত্ব, আর উপরে নাই। তাহলে পুরুষ হচ্ছে উপরে, মানে শুক্রাশয় উপরে, রাগ করার কিছু নাই। আচ্ছা আসো, তো জননাঙ্গের কাজ কি? কি জনন করবে? যৌন জনন। ওকে, কি জনন? যৌন জনন। ও আরেকটা শব্দ ভালো করছো, এখন আমি স্কিপ করে চলে যেতাম। অস্থায়ী জননাঙ্গ শব্দটা পাশিসটা দিল। কি জননাঙ্গ স্যার? আমাদের যে আমরা মানুষ না, আমাদের জননাঙ্গ কি অস্থায়ী জননাঙ্গ নাকি আজীবন আছে? কিন্তু ওর জননাঙ্গ আজীবন থাকে না, খালি হেমন্ত শীতকালে আসে, পরে আবার উদা হয়ে যায়। এই জন্য বলছে কি জননাঙ্গ? লেখাই আছে কোন কালে তৈরি হয় এটা। অর্থাৎ জননাঙ্গ তো আজীবন থাকার কথা, এই জন্য ওদের কি জননাঙ্গ? অস্থায়ী জননাঙ্গ। এবার আসলে লাস্ট পয়েন্ট, পাদচাকতি। রিটেনের একটা পড়া অলরেডি পাই গেছো, মানে আমরা যা পড়াইছি আর কি। তো পাদচাকতি মানে কি? এই যে জায়গাটা নিচে থাকে, এটা কি চাকতি বলে? এটা দিয়ে সে কোন একটা জায়গায় আটকে থাকে। আচ্ছা তো কাকে বলে ব্র্যাকেট দাও? এগুলো পরীক্ষা আসবে না যে পাদচাকতি কি, ক নাম্বার এমনি আসবে না, রিটেনে তুমি লেখা লাগবে। তো হাইড্রার যে অংশটা নিচে থাকে, কোনো কিছুর সাথে আটকে থাকে, এটা কি চাকতি বলে? বইয়ের মতো লিখতে হবে না, যা বুঝি তাই লিখবো। স্যারে তুমি কি লেখছো এটা দেখবে না, স্যারে দেখবে পয়েন্ট গুলো লেখছো কিনা তুমি, তারা ওইটাই দেখবে। ওই 6 থেকে 10টা লেখছো কিনা, হেমন্ত শীতকাল কথাটা লেখছো কিনা, গ্রীষ্মকাল লেখছো কিনা, এগুলো লেখলে স্যার তোমার উপরে ফিদা, আর কিছু করা লাগবে না। আর তুমি মেইন পয়েন্ট না লেখছো, পাদজাতীয় লেখে নাই, ওই কৌশিকও লেখে নাই, এগুলো লেখে হুদে রিডিং পড়া, মনে হয় পেপার পর লিখতেছে কিছু একটা, ওইগুলো বলে তোমার হারা দিন ধরে তুমি 2 পেজ লেখবা, নাম্বার দেখবে 1 নাম্বার দেয়। আর তুমি খালি মেইন পয়েন্ট লেখছো, ভিতরে কিছু লেখা না, কবিতা লিখে রাখছো, স্যার ওইটা তাকাবে না। এই মেইন পয়েন্ট লেখছো মানে দেখো 3 দিয়ে দিচ্ছে, কারণ স্যাররা খাতা কাটার সময় এত সময় পায় না, স্যার ওনারা মেইন শব্দটা দেখে। কাজ তো পাদচাকতির কাজ কি? পায়ের কাছে, পায়ে দিয়ে কি করে? কোনো কিছুর সাথে লেগে থাকে, তো লেগে শব্দটা রাখবে।
এবং এটা থেকে আঠালো রসক্ষরণ হয়, আঠালো রসটা দিয়ে লেগে থাকে। পাদচাকতি কি রসক্ষরণ হয়? ওইটা দিয়ে কোনো কিছুর সাথে লেগে থাকে। এখন আসলে আরেকটা কাজ করে, পাদচাকতি থেকে বুদবুদ তৈরি হয়। কি তৈরি হয়? বুদবুদ তৈরি হলে স্যার নর্মালি ওই যে ছেলেরা নদীতে গোসল করছে পুকুরে, আবার তোমরা মেয়েরা যারা গোসল করো নর্মাল পানিতে, ওই যে সাঁতার না জানলে কি করো, নর্মালি বোতল অথবা বালতি পাতিল এগুলো নিয়ে নেমে যাও না। ছেলেরা লুঙ্গি একটা আছে না, লুঙ্গির একটা মেলা দিয়ে লুঙ্গির গিট দিয়া সাঁতার কাটতে যাবে কখনো? তো ওরাও যেটা করে ওদের পায়ের এখান থেকে যে বুদবুদ তৈরি করে, আর এই বুদবুদ দিয়ে তারা উল্টো বাইসা থাকে। বুদবুদ কই তৈরি করে? পায়। তো বুদবুদ যদি আচ্ছা তোমার পায়ের নিচে নর্মালি আমরা সাঁতার কাটার সময় মাথা কই থাকে? পা কই থাকে? এখন তোমার পায়ের নিচে যদি একটা ফুটবল বাইন্দা দেয়, এখন মাথা চলে যাবে নিচে, পা কই চলে যাবে? কারণ ফুটবল না বাসে এটা কই চলে যাবে? উপরে। তো ও যখন পায়ের এর মধ্যে বুদবুদ তৈরি হয় তখন বেচারা উল্টে যায়। বুদবুদ পা চলে যায় উপরে, কষিকে চলে যায় কোথায়? ও চলন আছে, ও খালি এভাবে চলে না, আরো কয়েকভাবে চলন আছে, ও চলনটা পরীক্ষা প্রচুর আসে। তো আমরা চলনে যাই এই জিনিসটা আবার পড়বো। তাহলে বুদবুদ তৈরি করে তারা কি করতে সাহায্য করে? তাহলে লেগে থাকতে সাহায্য করে, বাসায় রাখে। আরেকটা কাজ করে, আরেকটা চলন আছে গ্লাইডিং চলন। গ্লাইডিং এটা অনেকটা পিচ্ছিল চলন। তো ওর পায়ের এখানে ঘনপথ গঠনকারী একটা কোষ আছে। কি পথ? আচ্ছা ব্যাখ্যা করি। পথ মানে পা, আর ঘন মানে ঘনস্থায়ী। তার মানে এখানে একটা কোষ আছে, যে কোষটা হচ্ছে কিছুক্ষণের জন্য থাকে বা কিছুক্ষণ, বা ওই যে তোমরা নাম শুনছো না এমিবার ঘনপথ, নাম শুনছো? এমিবা, এটা এমিবার ছবি না? এমিবা কি দেখতে এমন হয় না কিছুক্ষণ পর পর আকৃতি চেঞ্জ করে ফেলে? এখন আছে এরকম, কিছুক্ষণ পর দেখবা হয়ে গেছে এরকম। আগেরটার এটা কি একরকম না? তাহলে এরকম তার আকৃতি চেঞ্জ করে। এই জন্য এমিবার এই পাগুলারে বলে ঘনপথ। কি পথ? তোর হাইড্রার এই পাদচাকতির মধ্যে ঘনপথ গঠনকারী কোষ থাকে, এবং এই ঘনপথ ধরো এখনো আছে এরকম। তো এই আকৃতিটা চেঞ্জ করলে বলো তো এখন এরকম থাকবে না, একটু নড়ে যাবে। জিনিসটা কি বুঝতে পারতেছো আমার কথা? ধর আমার হাত আছে এমনি এভাবে আছে, আমি হাতের উপরে কি করলাম, কি রাখবো? সহজ কথা, ধর আমার হাত আছে এইভাবে, আমি এভাবে রাখলাম। ওকে, হাতের আকৃতি নিচের আকৃতিটা দেখছো? আমি যদি এটা এইভাবে সরাই ফেলি, এটাকে এমন থাকবে না? হাতটা নাড়া দিয়ে উঠবে। হাতটা নাড়া দিলে কি কলমটা নাড়া দিছে না? দেয় না। এই যে দেখো নাড়া দিছে না? তো একইভাবে ওর এখানে ঘনপথ গঠনের কোষ থাকে। এই ঘনপথের কোষগুলো আকৃতি পরিবর্তন করে, যার কারণে একটু নড়াচড়া করতে পারে। এই চলনটা বলে কি চলন? গ্লাইডিং। পিচ্ছিল চলন বলতে গেলে মানে পিছলা যায়, গ্লাইডিং। তো পাশে একটা স্টার দিয়ে রাখতে পারে যে পাদচাকতির মাধ্যমে কোন চলন ঘটায়? খালি এই দুই চলন না, আরো অনেক চলন আছে। একটা পেজ খুলে গেলে দেখে আসো, আমরা এগুলো পড়বো। একটা নেই খুলে গেছে, হাইড্রার চলন। এই যে পুরাতন বই, না হাইড্রার চলন, নতুন বইয়ের মধ্যে কত নাম্বার পেজ দেখো তো দেখি। নতুন, এই তোমারটা নতুন, এই বই আনা নাই। দেখ হাইড্রার চলন নামে একটা টপিক আছে, সেখানে আমরা সবগুলো চলন পড়বো। এবার আসো, নেক্সট আসো। কই গেলাম? আচ্ছা, ডিপ্লোপ্লাস্টিক প্রাণী নিয়ে আবার কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, ডিপ্লোপ্লাস্টিক মানে কি অস্থির বোঝায়? ডিপ্লোপ্লাস্টিক কারকে আমরা জানি, তাই না? ভ্রূণ অবস্থায় যাদের কয়টা কোষ স্তর থাকে? দুইটা। কি কি আমরা সবাই জানি? একটোডার্ম, তাদেরকে অস্থির প্রাণী বলি। এগুলো ভ্রূণ অবস্থায় একটোডার্ম এন্ডোডার্ম, বাট যখন প্রাণীটা পরিণত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এগুলোর নাম কিন্তু একটোডার্ম এন্ডোডার্ম থাকে না। একটোডার নাম হয়ে যায় এপিডার্মিস, আর এন্ডোডার্মের নাম হয়ে যায় গ্যাস্ট্রোডার্মিস। তাহলে ভ্রূণীয় অবস্থায় দ্বিস্তরী প্রাণী কয়টা স্তর? বাট পূর্ণাঙ্গ অবস্থায় একটোডার্ম কি হয়ে যায়, আর এন্ডোডার্ম কি হয়ে যায়? তাহলে এপি মানে বোঝায় বাইরের স্তর, আর গ্যাস্ট্রোডার্মিস মানে বোঝায় ভিতরের স্তর। স্যার কেন গ্যাস্ট্রোডার্মিস আরেকটা নাম আছে এন্ডোডার্মিস। এপিডার্মিস, এন্ডোডার্মিস মানে কি স্তর বোঝায়? ভিতরের স্তর। তাহলে এটার নাম কেন গ্যাস্ট্রোডার্মিস হয়েছে? গ্যাস্ট্রিক নাম শুনছো না? তো ধরো আমার বাইরে যে ত্বকটা আবরণটা হচ্ছে এপিডার্মিস, এটা বাইরে, বাট ভিতরে কি আবার মাংস আছে না নাই? ওই ত্বকটা হচ্ছে এন্ডোডার্মিস। কিন্তু এটার নাম কেন গ্যাস্ট্রোডার্মিস হয়েছে? স্যার আমার পেটের ভিতরে কি একটা স্তর আছে না, আর ওখানে খাবার হজম হয়, তাই না? আর যেখানে খাবার হজম হয় এটা কি বলি? গ্যাস্ট্রিক গ্রন্থি বলি না, পাকস্থলী। এই জন্য ওই স্তরের নাম আরেক নাম কি দিয়েছে? গ্যাস্ট্রোডার্মিস। আমরা সামনে আরো বিস্তারিত পড়বো। তবে মনে আছে পর্বের দুইটা স্তরের মাঝখানে একটা অকোষীয় স্তর ছিল জেলির মতো, এগুলো বিখ্যাত, এইগুলো ভুল করা যাবে না। মেসোগ্লিয়া সিস্টার দাও, এটা অকোষীয় জেলির মতো। ওরা দুইটা কোষ স্তর, বাট মাঝখানে একটা অকোষীয় স্তর আছে, ওখানে কোষ থাকে না, তলপথা থাকে। তলপথাটা কিসের? জেলির মতো। তবে বলছে কখনো কখনো কোষ, এগুলো দাগ দেওয়ার দরকার নাই। আচ্ছা এবার আসো, কারণ এগুলো দাগ দিলে পরে আবার ঠিকই তুমি দাগাই চলে আসবে কোষ থাকে। আসলে কি কোষ থাকে? তো এগুলো সাবধান, এইসব জিনিস দাগাইতে দেবে না। কোষ নাই, অকোষীয় শেষ। কখনো কখনো এইসব দাগানো দরকার। তোমরা আবার আরেক বিপদ, যেটা সাবধান কই ওইটা তোমরা বেশি ভুল করো। ওই যে আই লাভ ইউ মুভির মতো, ওটার মধ্যে একটা ছিল না মেয়ে, একটা ওরা সাবধান করলে সব ফালা দিত। আচ্ছা এখন আসো, দ্বিস্তরী প্রাণী তো অনেকগুলোই আছে, তাই না? তার মধ্যে আমরা পড়তেছি কোনটা? হাইড্রা। কারণ এটাই হচ্ছে দ্বিস্তরী প্রাণীর আদর্শ উদাহরণ। তাহলে দ্বিস্তরী প্রাণীর আদর্শ উদাহরণ কে?
এটা এমসিকিউতে আসে। স্থির প্রাণী আদর্শ উদাহরণ কে? একটু আগে হাইড্রার কি গঠন বস্তু বলো তো? এবার পর্ব অন্তর্গঠন, মানে হাইড্রারে কাটলে কিভাবে বহির্গঠনের বাইরে থেকে কেমন দেখা যায়, এখন কি করব অন্তর্গঠন, মানে কাটলে ওরা কেমন পাবা তুমি, ইন্টারনাল ভিতরে কি পাবা। তো হাইড্রার অন্তর্গঠন নাকি সরল প্রকৃতির, আসলে পড়তে গেলে একটু কঠিনই লাগবে। বহির্গঠনটাই সহজ ছিল, অন্তর্গঠনটা একটু কঠিন, মানে মনে রাখাটা কঠিন। তো আসো, হাইড্রা কি কোষীয় মাত্রা পানি না কোষ টিস্যু? কোষ টিস্যু, কিন্তু অঙ্গ তন্ত্র কিন্তু ওর, এই জন্য বলতে সরল আর কি। ওর এখানে কোনো জটিল টিস্যু অঙ্গতন্ত্র এগুলো দেখা যায়, জটিল টিস্যু দেখা যায় না। টিস্যু কিন্তু থাকে, সে কিন্তু কি মাত্রা প্রাণী? কোষ টিস্যু মাত্রা, তার মানে টিস্যু আছে নাই যে এমন না। তো এই জন্য এগুলো দেখানো দরকার। তো ওর অন্তর্গঠনের দুইটা অংশ দেখা যায়, একটা হচ্ছে দেহের আবরণ, দেহ প্রাচীর, আর একটা জিনিস পাওয়া যায় সিলেন্টেরন। মনে আছে বায়োলজিতে সিল মানে কি বোঝায়? আমাদের সিলের নাম কি? সিলোম। কিন্তু এত আর কি সিলোম আছে? সিলোম কয় প্রকার? অপকৃত নয়, অ্যাসিলোমেট। তিন প্রকার: অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে সিলোম নাই, সুডোসিলোমেট মানে অপকৃত সিলোম, আর ইউসিলোমেট মানে প্রকৃত। আমরা কি ছিলাম? প্রকৃত। নেমাটোডা অপকৃত, আর হাইড্রা তা সিলোমই নাই, এই জন্য ও সিলোম নাই। কিন্তু ওর গর্ত কিন্তু আছে স্যার। আর সব গর্তরে কি সিলোম বলা যায়? সিলোম গর্তের কয়টা বৈশিষ্ট্য ছিল? তিনটা। মেজোডার্ম ছিল, মেজোডার্মাল কোষ দিয়ে তৈরি, পেরিটোনিয়াম আবরণ ছিল। ওর তো আর এই বৈশিষ্ট্য নাই, এজন্য ও সিলোম না, কিন্তু ওর গর্ত আছে, ওই গর্তটারে বলে সিলেন্টেরন। গর্তটারে কি বলে? তাহলে ওর দেহের অন্তর্গঠনে কয়টা জিনিস পাবা? দুইটা, একটা হচ্ছে আবরণ পাবা, আর একটা কি পাবা? গর্ত। এই যে দেখো, এই হচ্ছে আবরণটা, এইটা হচ্ছে আবরণ, দেখছো? আর ভিতরে একটা খালি গর্ত আছে কিনা? এই গর্তটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই যে গর্তটার নাম কি? কথা কি বুঝতে পারতেছো? আবরণটার মধ্যে কয়টা কোষ স্তর থাকে? দুইটা। বাইরের দিকে একটা কোষ স্তর, ভিতরে আর একটা কোষ স্তর। বাইরেরটারে বলি এপিডার্মিস, ভিতরটারে বলি, তবে দুইটার মাঝখানে একটা অকোষীয় স্তর আছে, এটা তো আমরা জানি। কথা কি বোঝা যাইতেছে মোটামুটি? ওকে। তো আসো, এখানে আবার আসছে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। আমরা কি আর দাগাবো? দাগানো হয়েছে একবার, মেসোগুলো একবার দাগানো হয়েছে, তো এগুলো আমরা দাগাবো। তো দেহপ্রাচীর এখানে আবার এসে বলছে তিনটা অংশ, এগুলো দাগানোর দরকার নাই। পরীক্ষা কোনোদিন আসবে না দেহপ্রাচীরে কয়টা অংশ পাওয়া যায়, দুইটা না তিনটা, এইভাবে আসবে না। কারণ একটু আগে কইছে কয়টা জিনিস পাওয়া যায়, এখন এবার আইসা কয়টা কইছে? তিনটা। তো এগুলা এইভাবে আসবে না কোনোদিন। আচ্ছা, নেক্সট আসো। এখন আসো, এই এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আমার পড়া লাগে। এপিডার্মিস নিয়ে আলাদা পড়তে হবে, গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আলাদা পড়তে হবে। আসো, আমি কি কি পড়াইতেছি খেয়াল করো। তো এপিডার্মিস যে আছে, এই এপিডার্মিসে টোটাল 7টা কোষ আছে। কয়টা কোষ? 7টা। কি কি কোষ দেখো তো? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট। আবার গ্যাস্ট্রোডার্মিস মানে কি? বাইরের আবরণ না ভিতরের আবরণ? ভিতরেরটার মধ্যে আবার 5টা কোষ আছে। কয়টা কোষ? দেখো 5টা কোষ সেম। এই দেখো, গ্রন্থি কোষ আছে না নাই? দুই জায়গাতে আছে। ইন্টারস্টিশিয়াল কোষ দুই জায়গায় আছে না নাই? সংবেদী কোষ দুই জায়গায় আছে কিনা? স্নায়ু কোষ দুই জায়গায় আছে। কই কই কই? ওই যে স্নায়ু কোষ মানে হচ্ছে সংবেদী, সরি স্নায়ু কই? ওই যে এটা আমি খুঁজে পাইতেছি না। এখন আসো, এই পুষ্টি কোষ আছে। এই পুষ্টি কোষটা, এই যে এই পুষ্টি কোষের আরেক নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এটা আমরা পাবো, সামনে পাবো, পুষ্টি সামনে আমরা পাবো, আছে। পুষ্টি কোষের আরেক নাম কি? তার মানে এই গ্যাস্ট্রোডার্মিসে যে 5টা কোষ আছে, এই 5টা কোষ এখানেও আছে না নাই? কিন্তু নাই কোন দুইটা বলো তো? এখানে অতিরিক্ত কোন দুইটা? জনন কোষ। তাহলে এপিডার্মিসে কোন দুইটা অতিরিক্ত কোষ পাওয়া যায়? আর কোন দুইটা কোষ গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না? জনন কোষ। কেমনে মনে রাখবা স্যার? আমার নাম কি? জনি। জনি দিয়ে মনে রাখবে, জনি নামে শব্দটা এপিডার্মিসে পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়। জ মানে জনন কোষ, নি মানে নিউরোসাইট। তাহলে কোন কোন কোষ এপিডার্মিসে পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না? জনি কোষ। কি কোষ? মনে রাখবে, মনে রাখতে পারলে আমার দোষ নাই কিন্তু। আর মেসোগ্লিয়া কি কোষ স্তর? না, এটা কি বলা হয়? সংযোগকারী। এটা পাশে স্টার দিয়ে রাখো। মেসোগ্লিয়া হচ্ছে কি কারী স্তর? তো ওইটা জনি লেখা রাখো, বুঝলে যাবে আবার। আচ্ছা থাক, আবার মেয়েরা তোমরা লেখার দরকার নাই, বিপদ হবে পরে। আচ্ছা আসো, এখন আমার এই এপিডার্মিস নিয়ে আলাদা করে পড়া লাগবে, গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আলাদা করে পড়া লাগবে। বাট স্যার আজকে এপিডার্মিস পড়ে শেষ করা যাবে। আর এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস কোষগুলো কি আলাদা না 5টা একরকম ছিল? পড়াগুলো প্রায় একরকম, এই জন্য আমরা দুইটা এক ক্লাসে পড়বো। তাহলে দেখো এপিডার্মিস কোষগুলো আমি জাস্ট একটু দেখাই আনি। দেখো, এক নম্বরে কি কোষ? পেশি আবরণ। এটা নিয়ে পড়া আছে না নাই? আছে। তারপরটা কি? ইন্টারেস্টেড পড়া আছে না নাই? আমরা নেক্সট ক্লাসে পড়বো। সংবেদী কোষ আছে না নাই? প্রত্যেকটা নিয়ে পড়া আছে। কিন্তু আমরা একটা কোষ এখন পড়ে ফেলবো। কোন কোষটা জানো? নিউরোসাইটটা পড়ে ফেলবো। কারণ আছে, নিউরোসাইটটা নিয়ে আলাদা করে একটা বিশাল পড়া, এই জন্য এটা পড়ে ফেলতেছি। অন্য কোষগুলো গ্যাস্ট্রোডার্মিসের সাথে মিলে পড়বো।
তো আমি কিন্তু অন্য কোর্সগুলো নেক্সট ক্লাসে পড়তেছি, আজকে কোনটা পড়ে ফেলবো, আদর্শ নিউরোসাইটের গঠন। এবং এটা স্যার পরীক্ষায় যে কি পরিমাণে আসে তুমি ভাবতেও পারবে না, একটা আদর্শ নিউরোসাইট, কারণ এটা দিয়েই সে অন্য প্রাণীর মেরে ফেলতে পারে, তাই না? এটার মধ্যে নেমাটোসিস নামে একটা থলি থাকে, আর এটার মধ্যে একটা বিষাক্ত তরল থাকে। ছোট্ট একটা পড়া, একদম সহজ একটা পড়া, এত কঠিন না, ছোট্ট একটা ছবি আছে। এখন নিউরোসাইট দেখতে গোল, ডিম বাগান, নাশপাতি, মাথা যদি খারাপ থাকে তাহলে এগুলো মানুষ দেখায়, সহজ কথা, এগুলো পরীক্ষা কোনোদিন আসবে না। যদি স্যার আসতো, যদি বলতো নাশপাতি আকৃতি, তখন আসতো, কিন্তু দেখো নাশপাতিও দেওয়া আছে, পেয়ারাও দেওয়া আছে, লাঠিও দেওয়া আছে, কোনটা দিবে পরীক্ষা? এগুলো পরীক্ষা আসে। বিশেষ না হলে আমরা তো জানি একটা ক্লাস শেষ করার পর আমরা একটা এমসিকিউ ক্লাস নিই না, সেদিন যদি দেখো এটা আসছে তাহলে আমার বললো যে স্যার আসছে। ক্লিয়ার? ওকে। তো এই নিউরোসাইট কোষের মধ্যে কি কি থাকে? যেহেতু একটা কোষে কি থাকে, একটা আবরণ থাকে না, কোষঝিল্লি থাকে না, এই কোষের একটা আবরণ থাকবে, এই আবরণটা কয় স্তরী? যেহেতু নিউরোসাইট একটা কোষ, এই কোষের তো আবরণ থাকবেই। আর কোষের ভিতরে কি থাকে, আবরণের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম থাকে, দাগানোর দরকার নেই, দানাদার শব্দ থাকতো, তাহলে ওদের কোষে যে সাইটোপ্লাজম থাকে, দানাদার ন দানাদার। আর নিউক্লিয়াস তো থাকবে, কোষে তো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কয়টা থাকে নরমাল একটা কোষে? একটা। তাহলে কি আমরা দাগাবো? যদি বলতো দুইটা নিউক্লিয়াস থাকে তখন এটা পিকুলার বা অদ্ভুত হইতো, মানে ব্যতিক্রম, তখন দাগাইতাম। যেহেতু একটা, সবার জন্য তো একটাই, তাহলে দাগাবো কেন এটা? তবে কই থাকে এই কথাটা রাখতে হবে, গোড়ার দিকে থাকে। কই থাকে? গোড়ার দিকে। দানাদার থাকতো গোড়ার দিকে। এখন দেখে এই যে ছবিটা, এটা হচ্ছে নিউরোসাইট কোষের ছবি। কি প্রশ্ন বলো? সাইটোপ্লাজম দানাদার মানে বুঝাইতেছে হাত দিয়ে ধইরা তুমি যখন ঢলার দিবা, মানে কি করবা, সংস্পর্শ করবা, তখন দানা দানা লাগবে। মানে কিসের জন্য দানাদার এটা বলেন। আর রাইবোজোম দেখতে তো দানা দানা, ওইটা বোঝাইতেছে। দুইটা দুই আলাদা জিনিস, দানাদার। আচ্ছা বলো। নিউরোসাইট আর কোষ, নিউরোসাইটটাই তো একটা কোষ, নামে নিউরোসাইট কোষ। 7 ধরনের কোষ পড়লো না, এইসবের কোনো অর্থ তো নাই, নিউরোর অর্থ আমি খুঁজে করতে পারি। নিউরোসাইট খেয়াল করো, তাহলে এই নিউরোসাইট কোষের নিউক্লিয়াস নরমালি কই থাকে? একটা কোষের মাঝখানে। তো এই নিউরোসাইট কোষের নিউক্লিয়াস কিন্তু আবার মাঝখানে থাকে না, কই থাকে? গোড়ায়, নিচের দিকে। পুরোটা একটা কোষ, পুরোটা একটা কোষ। এত বড় কোষ না, কোষ তো খালি চোখে দেখা যায়, তোমরা তো জুম করে দেখাইতেছ, বুঝো না আমার কথা? তাহলে এই নিউরোসাইট কোষের নিউক্লিয়াসটা কই থাকে? কোষের গোড়ার দিকে। এই শব্দটা দেখাইছো? এবার আসো নেক্সট পয়েন্টের নাম কি? নেমাটোসিস্ট। এইটাই আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে এই কোষের গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, নেমাটোসিস্ট। কি সিস্ট? আচ্ছা আসো 2 নম্বর পয়েন্ট, নেমাটোসিস্ট বল লাগে। তো নেমাটোসিস্ট হচ্ছে এই কোষের একটা থলি। এই যে দেখো কোষের ভিতরে একটা থলি আছে কিনা, হলুদ কালারের, এই থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট থলি। তোমার প্রশ্ন থাকবে স্যার পরীক্ষায় কোনটা আঁকবো, এটা নাকি এটা? স্যার এটা থেকে এটা আঁকা সহজ, এই জন্য এটা আঁকবা। মানে এটার মধ্যে একটা সুতা আছে কিনা দেখো তো, এটার এই সুতাটা খোলা আছে, আঁকতে সহজ, কিন্তু এটা সুতাটা কেমন পেঁচানো না, এটা আঁকা যায় না, এই জন্য এটা আঁকবা। আঁকবা কোনটা? এটা। যাই হোক, এটার ভিতরে একটা থলি থাকে, থলিটার নাম কি? সিস্ট, নেমাটোসিস্ট। তাহলে পরীক্ষা যখন আসবে, পরীক্ষায় যখন বলবে নিউরোসাইটের ভিতরে দাগ দাও, কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাইটিন মানে তো শক্ত পদার্থ, তাই না? আর কিউটিকল মানে পিচ্ছিল পাতা, লিপিড দিয়ে তৈরি। তো ক্যাপসুল শব্দটা দাগ এটা 5 স্টার দিয়ে রাখো। তাহলে তোমার পরীক্ষা যখন আসবে যে নিউরোসাইট কোষের মধ্যে ক্যাপসুলের মতো যে থলিটা, এটা কি বলি? নেমাটোসিস্ট। তো ক্যাপসুল শব্দ দেখলে কি দাগাই দিবা? নেমাটোসিস্ট। ওকে। এখন কথা হচ্ছে নিউরোসাইটের ভিতরে একটা বিষাক্ত পদার্থ থাকে, এটা আমরা অলরেডি একবার বলছিলাম, আমরা তখন বই ছিল না। বিষাক্ত পদার্থটার নাম হিপনোটক্সিন। কি টক্সিন? দেখো স্যার এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছে। প্রশ্ন ছিল তাই, এটা না পারলে আর পড়াশোনা করে লাভ কি স্যার? হিপনোটক্সিন বিখ্যাত প্রশ্ন, এগুলো তো পারতেই হবে। তাহলে হিপনোটক্সিন এটা কি পদার্থ? একটা বিষাক্ত। কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় প্রোটিন ফেনল। এটা পরীক্ষা প্রচুর আসে, স্টার দিয়ে রাখো। কি দিয়ে তৈরি হয় হিপনোটক্সিন? ফেনল নাম শুনছো না? সাপ তাড়ানোর কাজে ব্যবহার করে, তোমরা মধ্যে অ্যাসিস্টে পড়াটা ছিল, তাই না? তাহলে প্রোটিন আর ফেনল দিয়ে কি তৈরি হয়? হিপনোটক্সিন। এখন আসো, একটা কথা বলছে যে এগুলো দেখাই না, লম্বা সরু ফাঁপা সূত্রকটা একটা কি থাকে স্যার? সূত্রক। এই যে দেখো, এই যে এটার নাম হচ্ছে সূত্রক। এটা কি বলে স্যার? সূত্রক। সূত্রকটা এখন কি আছে? মানে খোলা আছে, আর এখানে সূত্রটা উন্মুক্ত না পেঁচানো? পেঁচানো, ওই যে পেঁচানো। যখন কোনো প্রাণীর আক্রমণ করতে যায়, তোমার কাছে ধরো চাবুক আছে, চাবুক কেমনি পেঁচায় রাখেন নরমালি, যখন কারো আক্রমণ করতে যায় পেঁচানো থাকবে নাকি খুললে মারে, ওইটা এরকম আর। যাই হোক, এটা বলছে মূলত এটা কার ভিতরে থাকে? ক্যাপসুলের ভিতরেই থাকে, এটা দেখানোর দরকার নেই। তাহলে এই সূত্রটা কই থাকে? ক্যাপসুলের এখানে পেঁচানো অবস্থা থাকে। আচ্ছা এখন আসো, এই সূত্রকটার একটা গোড়া আছে, দেখো সূত্রকটা এখানে আটকানো না স্যার, এই গোড়াটারে বলে বাট। কি বলে স্যার? এই যে সূত্রকের এই বাটটাকে বলে ব্র্যাকেট দাও, এই যে এখানে ব্র্যাকেট দাও। বাটের আরেক নাম হচ্ছে শেফট। তাহলে সূত্রক নরমালি স্যার, নরমালি যে তোমরা দড়ি লাফ খেলো না,
যে হাত দিয়ে যে উল্টে উল্টে খেলো, ধরলাম যে দড়িটা একটা কাঠের ইয়ার মধ্যে আটকানো থাকে না, একইভাবে এই সূত্রকটা এই এখানে একটা জিনিসের মধ্যে আটকানো থাকে, এটা বলে বাট, কি বলে বা কি বলে শ্যাফট। হয়েছে? এখন এই শ্যাফটের মধ্যে কাটা থাকে, কি থাকে স্যার? কয়টা কাটা থাকে বলছে? তিনটা, না জানি দুইটা বড় বড় কাটা থাকে। কয়টা স্যার? হয়েছে বলছে তিনটা। স্যার আমার তো মাথায় আছে তিনটা, কই দেখলা তুমি দুইটা? আচ্ছা কয়টা? তিনটা শব্দটা গোল দাগ দাও, বড় কাটা শব্দটা দাগ দাও, এবং এটা বলে বার্ব। তাহলে কয়টা বড় কাটা থাকে? ছবিতে দেখতেছো দুইটা, এই জন্য দুইটা কইছো না, ওই দিক দিয়ে তো আরেকটা আছে, এটা তো পিছনের দিকে তোমার দেখা যাইতেছে না। তাহলে কয়টা বড় কাটা থাকে? তিনটা। কি বলে কাটাগুলা রে? বার্ব। কিন্তু ছোট ছোট কিছু কাটা থাকে, যে দেখো আছে কিনা ছোট ছোট কিছু কাটা, কিন্তু ছোট কাটা না আমার বার্ব না, ছোট কাটাকে বলে বারবিউল। ক্ষুদ্রতর কাটা দাগ দাও, বারবিউল বলতে। ঠিক আছে? তাহলে কিছু বড় কাটা থাকে, কিছু ছোট কাটার নাম বারবিউল, বড় কাটার নাম বার্ব। ওকে, তো স্বাভাবিক অবস্থায় সূত্রটা কি থাকে? প্যাসান। তো স্বাভাবিক দাগ দাও, প্যাসানো দাগ দাও। কারণ স্বাভাবিক মানে তো তখন তো কেউ মারার দরকার নাই, বাট যখন কারো আক্রমণ করতে যায় তখন সূত্রটাকে প্যাসান দাগে খুলে যায়। ওকে, নেক্সট চলে আসুন, অপার কুলাম। কি কুলাম? এখন স্যার এখানে হচ্ছে একটা ঢাকনা থাকে, কি থাকে স্যার? ঢাকনা। ধরো বিষাক্ত পদার্থ কই থাকে স্যার? কার ভিতরে থাকে? এখন এই থলিরই একটা ঢাকনা থাকা দরকার না? ঢাকনা না থাকলে বিষাক্ত পদার্থ বাইরে হয়ে এসে পড়বে না। এই ঢাকনাটা বলে অপারকুলাম। কি বলে? যেটা বলছে স্বাভাবিক অবস্থা নেমাটোসিসের সূত্রক আর ক্যাপসুলটা যে ঢাকনায়, ঢাকনা শব্দটা পাশিসটা দেবে, ঢাকনা দেখবে মানে ক্যাপসুল টাকা দিবে, সরি অপারকুলাম টাকা দিবে। তাহলে যখন আসবে যে নেমাটোসিস্টের থলিটার যে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম কি? অপারকুলাম। আর যখনই হচ্ছে সে কারোর আক্রমণ করতে যাবে তখন কি ঢাকনাটা থাকবে না খুলে যাবে? দাগানোর দরকার নেই, এটা বোঝাই যায়। এবার আসুন নিটোসিল। স্যার ঢাকনা মানে তো দরজা, দরজা খোলা বন্ধের জন্য আংটা লাগে না? লাগে না? লাগে না দরজা খোলার জন্য? তো এই ঢাকনাটা খোলার জন্য একটা আংটা লাগে, কি লাগে? এই আংটাটা বলে হচ্ছে নিটোসিল। এই যে এই পাশে একটা আংটা আছে, এই যে এটা ভালো বুঝবো, দেখছো? এটা অনেকটা বন্দুকের মতো কাজ করে। বন্দুক যেমন ট্রিগার আছে না, একটা টিপ দিলে গুলি বন্দুক গুলি বাইর হয়, তো এটা অনেকটা বন্দুকের মতো কাজ করে। এই জন্য এটাকে, এটা লেখা আছে ট্রিগারের মতো কাজ করে। শব্দটা কই আছে নিটোসিল শব্দটা? ট্রিগার, এই যে আমি এটাই খুঁজতেছিলাম। দেখছো গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখায় না, মানে আমি এটা কোথাও ধরতেই নাই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দেখানো হয়েছে। এটা উন্মেষের লোগো আছে, ঠিক আছে? আমি ওদেরকে ছোট করতেছি না, কারণ আমি নিজে তো উন্মেষে পড়ছি। বাট আমি বলতেছি কি জানো স্যার, বিশ্বাস যদি না হয় আমি তোমাদের যে বোর্ড এমসিকে সলভ করাবো তখন দেখবা আসবে কোনটা ট্রিগারের মতো কাজ করে। আর এখন মোটামুটি বুঝে গেছো কোন জিনিস লাগে, কোন জিনিস ট্রিগার। জিনিসটা দেখলেই বলবো এটা গুরুত্বপূর্ণ, কিন্তু দাগায় নাই। এখন তুমি যখন মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হবো না কোচিং এ, তখন ভর্তি হবা জানো অ্যাডমিশন পরীক্ষা 3 মাস বাকি আছে, তখন তখন একটা চ্যাপ্টার এক ঘন্টা ক্লাস শেষ করে দিবি। বলো তো তোমার আমি বোটানি কয়টা ক্লাস নিয়ে ফেলছি অলরেডি? ভিডিও দেখলে তো বুঝবা 12টা ক্লাস নেওয়া হয়ে গেছে। অথচ এই পুরাটা আরো তো 6টা ক্লাস নিব, 5-6টা আরো লাগবে। চিন্তা করো 18টা ক্লাস তোমার শেষ করতেছে, 18টা ঘন্টা তোমার সময় ব্যয় করছি, এই ক্লাসটা 1 ঘন্টা শেষ করে দিবি, তখন কেমন লাগবে বলো তো? তো তোমরা ওইটাই পছন্দ করো বেশি। তখন মাথার উপর দিয়ে সব যাবে। এই জন্য বলি স্যার এখন সময় বেশি, এখন বিস্তারিত করো, তখন দেখবা যে সংক্ষিপ্ত আকারে পারবা, তখন তোমার লগে কেউ পারবে না। এখন তুমি দেখবা পিছিয়ে পিছিয়ে আসো, একটা সময় যে তোমার গতি দেখে সবাই হা করে তাকা থাকবে, দেখবা সবাই সব খাইয়ে ফেলতেছে ওরা, তুমি দেখবা এখন অল্প অল্প করে বাট বিস্তারিত আকারে পড়তেছো, তোমার জ্ঞান পরিধি বাড়তেছে, বাট অন্যরা অল্প অল্প করে পড়তেছে, বাট যখনই পুরোটা সিলেবাস শেষ হবে তখন দেখবে যে কিছুই পারতেছে না, লাভ নাই এই পড়া পড়া। কারণ তুমি কি খালি এসিসি পরীক্ষা দিতে চাও, নাকি একটা ভালো জায়গায় চান্স পাইতে চাও? ভালো জায়গায় চান্স পাইতে হলে এমনি পড়া লাগে। তাহলে কি বললাম, এই নিউরোসাইট কোষের কাকে বলে ব্র্যাকেট দাও, কাটা শব্দটা দাগ দাও। সংবেদনশীল কাটা, কি কাটা? সংবেদনশীল বুঝো? ওই যে কেউ আমার টাচ করলে আমি বুঝে ফেলি না, টাচ করলে বোঝা না, এটা বলে সংবেদ। কি বলে? সংবেদ। তো এই নিউরোসিলটা কেমনে কাজ করে জানো? এই নিউরোসিলের মধ্যে যখন কোনো প্রাণী এসে একটু টাচ করে তখন এই নিউরোসিলটা খুলে যায়, বা ট্রিগারের মতো কাজ করে, তখন ডাক্তাররা খুলে যায়, আর এই সূত্রটা কি হয়ে যায়? বাইরে হয়ে যায়। কথা বুঝতে পারছি? সে নর্মালি কারোর আক্রমণ করে না, যখন একটা পোকামাকড় আসতে ধরে, একটা পোকা এই আইসা যখন নিউরোসেলের সাথে একটু টাচ করবে, নিউরোসেলটা ট্রিগারের মতো চাইপা ধরলে ডাক্তারটা খুলে যায়। বলো স্যার ওইটা কই থাকে? কোষটা বাইরেও থাকে ভিতরেও থাকে না, পড়ো না এপিডার্মিস। তুমি আমার বলো নিউরোসাইট কই থাকে, এপিডার্মিস না গ্যাস্ট্রোডার্মিস? কেমনে স্যার নিউরোসাইট জনি কি বললাম, জনন কোষ আর নিউরোসাইট খালি এপিডার্মিস থাকে, একটু দেখাই নাই তো এপিডার্মিস কি বাইরে না ভিতরে? তাহলে কি বাইরে থাকে না ভিতরে থাকে? আসেন তাহলে কি বললাম, এখন এটা বলছে এটা নাকি একটা রূপান্তরিত সিলিয়াম, এটা পাশেরটা দিয়ে রাখো এমসিকটা আসে। রূপান্তরিত সিলিয়াম কোনটা? সিলিয়াম মানে কি স্যার? ওই যে সিলিকন আছে না, সিলিকন, সে সিলিকন জাতীয় যৌগ দিয়ে তৈরি, এই জন্য বলে রূপান্তরিত সিলিয়াম।
আচ্ছা গেল, আর কিছু লাগবে না। এবার আসো লাস্ট পয়েন্ট, মানে দুইটা পয়েন্ট খুবই কম গুরুত্বপূর্ণ পয়েন্ট দুইটা ওর এখানে, তবে এটাও ছবি দিয়ে এমসিকিউ দিয়ে দিয়েছে বোর্ডে, আমি দেখছি যে সুতা আকৃতির কিছু জিনিস থাকে, পেশিতন্তু আর একটা সুতা থাকে, ওটা বলে ল্যাসো। তা কি কি থাকে আমি বলি, তুমি খালি রিটেন আসলে এটা লিখবা যে এছাড়াও হাইড্রোজেন সেট কোষে সুতা আকৃতির পেশিতন্তু আর কি পাওয়া যায়, ল্যাসো পাওয়া যায়, এটা লিখবা। বাট এমসিকিউর জন্য কি দেখাবা, যে ল্যাসো শব্দটা দাগ দাও, সূত্রক শব্দটা দাগ। ল্যাসো একটা সূত্রক, দেখাই ছবি দেখাই। তবে এই সূত্রক অন্য কাউরে মারার কাজে ব্যবহার হয় না, নর্মালি থাকে। এই যে ল্যাসো ছবিটা আছে, এটা একটা কি সুতা না স্যার? বাট এটা অন্য প্রাণীকে মারার জন্য ব্যবহার করে না, বাট এটা সুতা, এটা কি করে অন্য প্রাণীর আক্রমণ করার জন্য। তাহলে এমসিকিউতে এই ছবিটা দিয়ে দেয়, দিয়া এটা দিয়ে বলে এর নাম কি। আবার দেখো তো এখানে ঝাপসা ঝাপসা করে কিছু জিনিস দেওয়া আছে কিনা, এগুলোর নাম পেশিতন্তু। কি তন্তু? পেশটা লাগাই ফেলে এই জায়গায়, যখন এটা দেয় তখন তোমরা দাগায় ফেলো এটা নাকি পেশিতন্তু। না স্যার, পেশিতন্তু হচ্ছে এটা, আর এটা কি ল্যাস। ঠিক আছে, একটু মনে, এটা ল্যাস কি স্যার? কোনো কাজটা দেয় না স্যার, এখন বই যেটা দেয় না আমি কি এটা জানবো? মানে আমার কথা কি বুঝতে পারতেছো কিনা স্যার? তোমরা যা পড়ছো আমি তো তাই পড়ছি, নাকি আমি এটা নিয়ে, আমি কি ঢাকা ভার্সিটিতে পড়তেছি? না, আমি বোটানি পড়তে, ঢাকা ভার্সিটি বোটানি নিয়ে পড়তেছি না, জুলজি নিয়ে পড়তেছি না। তো হাইড্রা নিয়ে এর বেশি গবেষণা তো আমি করি না। আর যতটুকু করছি ঠিক ততটুকু পুরাটাই তোমার আমি উজাড় করে দিতেছি, কথা বোঝাতে পারতেছি? ল্যাসও কি কাজ করে এটা বইও দেওয়া নাই, আমি এটা গুগলে সার্চ করে দেখি না, এটা জানি না আমার কোনো লাভ আছে? ওই রকম আর কি। আসেন নেক্সট, আজ তো আর পড়াবো না। এখন এই নেমাটোসিস যে থলিটা আছে না, এটা আবার কয়েক প্রকার হয়, টোটাল 4 প্রকার হয়। কয় প্রকার হয়? 4 প্রকার। তো এটা আমরা নেক্সট না, আজকে তো পড়াবো না, আমি বলে দিতেছি নেক্সট ক্লাসে এগুলো পড়াবো, ঠিক আছে? আজকে স্যার এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে মূলত ওই কোষগুলো পড়াবো। 7 প্রকার কোষ ছিল না, কোষগুলো।